পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে ২০২৬ সালের মে মাসে যে হঠাৎ করে ঘটে যাওয়া বিপুল পরিবর্তন দেখা দিয়েছে তা নবান্নের অলিন্দকে এক অসহ্য দম আটকে আসা পরিবেশে ছেয়ে ফেলেছে। দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেসের অদম্য এবং অবিচ্ছিন্ন শাসনের যে অবসান ঘটল, সেটাকে কোনো সাধারণ গণতান্ত্রিক চক্রের স্বাভাবিক ফল হিসেবে দেখা যায় না, বরং এটি ছিল দিল্লির সর্বোচ্চ ক্ষমতা কেন্দ্র থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৈরি করা একটি ভয়াবহ ও নির্মম ষড়যন্ত্রের চূড়ান্ত বাস্তব রূপ। যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনকে বারবার বাজি রেখে সাধারণ মানুষের অধিকার, মর্যাদা ও স্বপ্নের জন্য লড়াই করে গেছেন, তাকে এবং তার দল তৃণমূল কংগ্রেসকে চিরকালের জন্য কলঙ্কিত করে রাজনৈতিকভাবে চিহ্নিত করার জন্য নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি এক নগ্ন প্রতিহিংসার জাল বুনেছে। এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে যে কিভাবে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে গেরুয়া শিবির রাজনৈতিক ফায়দা তুলছে। দুর্নীতির তদন্তের নামে আসলে বাংলায় বিরোধী কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার যে গভীর নীলনকশা তৈরি হয়েছিল, তার রোমহর্ষক চিত্র এখন রাজ্যবাসীর সামনে পুরোপুরি উন্মোচিত হয়েছে। বিজেপি নেতারা বারবার গলা ফাটিয়ে দাবি করেন যে সিবিআই, ইডির মতো সংস্থাগুলো সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ, কিন্তু তাদের এই লজ্জাহীন মিথ্যাচারের মুখোশ খুলে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে যখন তিনি দম্ভের সঙ্গে হুঁশিয়ারি দেন যে ফাইল খোলা হবে, অভয়ার ফাইল খোলা হবে, তখন দেশের সাধারণ মানুষেরও আর বুঝতে বাকি থাকে না যে এই সংস্থাগুলো আসলে কোনো স্বাধীন সত্তা নয়। এগুলো সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রিমোট কন্ট্রোলে চালিত হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদির এই বক্তব্য কোনো নিরপেক্ষ আইনি তদন্তের আশ্বাস ছিল না, বরং এটি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে কোণঠাসা করা এবং তাকে কারাবন্দী করার এক প্রকাশ্য হুমকি। যে ফাইলগুলো তদন্তকারী সংস্থার অফিসে থাকার কথা, সেই ফাইলের চাবি কিভাবে প্রধানমন্ত্রীর হাতে চলে আসে, এই প্রশ্ন আজ ভারতের গণতন্ত্রের ভিত্তিকে কাঁপিয়ে দিচ্ছে। এই বিপজ্জনক ষড়যন্ত্রের শেকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় ২০২৪ সালের আগস্ট মাসে। কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তার অভয়ার ওপর যে নৃশংস অত্যাচার ও হত্যাকাণ্ড ঘটেছিল, তা পুরো বাংলাকে স্তব্ধ করে দিয়েছিল। ঘটনার পরপরই দোষীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশজুড়ে চিকিৎসকরা আন্দোলনে নেমেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চেয়েছিলেন প্রকৃত অপরাধীরা যেন শাস্তি পায়, কিন্তু জনগণের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভ ও আবেগকে নিজেদের রাজনৈতিক স্বার্থে হাইজ্যাক করে নিয়েছিল শুভেন্দু অধিকারী ও বিজেপি। তারা অভয়ার ন্যায় বিচারের দাবির পরিবর্তে শুরু করেছিল জঘন্য রাজনীতি। একটি মর্মান্তিক মৃত্যুকে পুঁজি করে তারা রাজ্য জুড়ে অরাজকতা ও আইন শৃঙ্খলার অবনতির এক মিথ্যা ছবি তুলে ধরেছিল। সাধারণ মানুষের আবেগকে চরমভাবে ম্যানিপুলেট করে এবং সিবিআইকে হাতিয়ার বানিয়ে তারা ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত এক অবিরাম রাজনৈতিক চাপ তৈরি করে রেখেছিল। তার ফলস্বরূপ মে ২০২৬-এ তৃণমূল কংগ্রেসের পরাজয় ঘটে এবং চক্রান্তের মাধ্যমে ক্ষমতা দখল করে বিজেপি। কিন্তু বিজেপি ও শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় ক্ষোভের কারণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো স্বেচ্ছায় মাথা নত করেননি। পরাজয়ের পরেও তিনি এক অদম্য বাঘিনীর মতো ফুঁসে উঠেছেন। তিনি অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছেন যে বিজেপি ইভিএম ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে অন্তত ১০০টি আসন চুরি করেছে। শুধু তাই নয়, এই ম্যান্ডেট চুরির প্রতিবাদে এবং সরকার পতনের দাবিতে তিনি রাজপথে দুর্বার আন্দোলনের ডাক দিয়েছেন। আর ঠিক এখানেই দিল্লির ক্ষমতা কেন্দ্র ভয় পেয়েছে। নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারী খুব ভালো করেই জানেন, মমতা যদি একবার রাস্তায় নামেন তাহলে বাংলার মাটি তাদের পায়ের তলা থেকে সরে যেতে এক মুহূর্তও লাগবে না। তাই তাকে রাজপথে নামার আগেই চিরতরে স্তব্ধ করে দেওয়ার এক মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। ২০২৪ সালের সেই আর.জি. কর কাণ্ডকে নতুন করে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে জেলে পুরে দেওয়ার এক শ্বাসরোধী ছক কষা হয়েছে। শুধু মমতা একা নন, এই প্রতিহিংসার আগুনে পুড়তে হচ্ছে তরুণ প্রজন্মের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। যেভাবে তিনি নির্ভীকভাবে রাস্তায় নেমে মানুষের অধিকারের কথা বলেছেন, যেভাবে বিজেপির হিন্দু মুসলিম বিভাজনের নোংরা রাজনীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, তাতে তিনি বিজেপির চোখের বালি হয়ে উঠেছেন। রাজনৈতিক লড়াইয়ে তাকে পরাস্ত করতে না পেরে বিজেপি তাদের পেটোয়া ইডি ও সিবিআইকে লেলিয়ে দিয়েছে। বারবার তাকে ডেকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন জেরা করে মানসিক নির্যাতন চালানো হচ্ছে।
কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও তার বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির কোনো প্রমাণ বের করতে পারেনি। তখন তারা বেছে নিয়েছে মিডিয়া ট্রায়ালের নোংরা পথ। গদি মিডিয়াকে কিনে নিয়ে অভিষেককে দিন-রাত একজন দাগী অপরাধী হিসেবে চিত্রিত করার চেষ্টা চলছে, যাতে বাংলার যুব সমাজকে বিভ্রান্ত করা যায়। এই সমস্ত তদন্ত ও সংস্থাগুলোর নিরপেক্ষতার কফিনে শেষ পেরেক ঠুকেছেন সদ্য প্রাক্তন সিবিআই ডিরেক্টর উপেন বিশ্বাস। এক সাক্ষাৎকারে তিনি নিজের মুখে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি স্বীকার করেছেন যে কঠোর হিন্দুত্ববাদী সংগঠন RSS এর প্রধান নিজে তার বাড়িতে এসে 4.5 ঘন্টা ধরে গোপন বৈঠক করেছেন। একবার ভেবে দেখুন, একজন প্রাক্তন সিবিআই কর্তা যিনি টিভির পর্দায় বসে নিরপেক্ষতার বড় বড় বুলি আওড়ান, তার ড্রয়িং রুমে যখন RSS প্রধান ঘন্টার পর ঘন্টা বসে গোপন আলোচনা করেন, তখন আর বুঝতে বাকি থাকে না যে এই তদন্তের চিত্রনাট্য আসলে কোথায় লেখা হচ্ছে। উপেন বিশ্বাসের এই বক্তব্য পরিষ্কার প্রমাণ করে যে সিবিআই বা ইডি কোনো আইনি তদন্ত করছে না। তারা শুধু RSS ও বিজেপির সদর দপ্তরে তৈরি করা রাজনৈতিক স্ক্রিপ্ট বাস্তবায়ন করছে। এই পুরো থ্রিলারের সবচেয়ে বড় ভণ্ড ও খলনায়ক হলেন শুভেন্দু অধিকারী, যিনি আজ দুর্নীতির বিরুদ্ধে বড় বড় বক্তৃতা দিচ্ছেন। সেই শুভেন্দু একসময় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সারদা নারদ কেলেঙ্কারিতে তার নাম সরাসরি জড়িয়েছিল। ক্যামেরার সামনে তাকে টাকা নিতে দেখেছে পুরো বাংলা। সিবিআই ইডির জেলের হাত থেকে বাঁচতেই তিনি রাতারাতি আদর্শ বিক্রি করে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির বিখ্যাত ওয়াশিং মেশিনে ঢুকে আজ তিনি নিজেকে ধোঁয়া তুলসী পাতা বলে দাবি করছেন। নিজের কলঙ্কিত অতীত ঢাকতে ক্ষমতার লোভে অন্ধ হয়ে তিনি মমতা ও অভিষেকের বিরুদ্ধে সবচেয়ে জঘন্য প্রতিহিংসা চালাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সাধারণ নিয়ন্ত্রিত নেত্রী নন। তিনি বাংলার মানুষের আবেগ, সংগ্রাম, রক্ত ও ঘামের জীবন্ত প্রতীক। হিন্দু মুসলিম নির্বিশেষে সবার মনে তিনি এক অবিচ্ছেদ্য অংশ। শুভেন্দু ও বিজেপি হয়তো সাময়িক ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে আংশিক বিচার ব্যবস্থাকে কিনে নিয়ে কিংবা মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে, কিন্তু তারা ভুলে যাচ্ছে বাংলার সাধারণ মানুষ অন্ধ নয়। তারা খুব স্পষ্ট দেখতে পাচ্ছে কারা এই রাজ্যের শত শত বছরের শান্তি নষ্ট করতে চাইছে, কারা মুসলিমদের ঘরবাড়ি ভাঙছে, কারা রাষ্ট্রীয় রাজনীতি করে ক্ষমতার সিঁড়ি বানিয়েছে এবং কারা বিরোধীদের চিরতরে মুছে ফেলতে চাইছে। গ্রেফতারের ভয় দেখিয়ে মমতাকে কয়েকদিনের জন্য হয়তো বন্দী করা যাবে, কিন্তু বাংলার মানুষের মন থেকে তাকে মুছে ফেলা অসম্ভব। ষড়যন্ত্রের এই কালো মেঘ খুব শিগগিরই সরে যাবে, আর সেদিন বাংলার রাজপথে যে সুনামি উঠবে তাতে বিজেপির এই প্রতিহিংসার তাসের ঘর চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। ঘড়ির কাঁটা টিকটিক করছে, বাংলা অপেক্ষা করছে এক চূড়ান্ত হিসাব নিকাশের। বাংলার ইতিহাস সাক্ষী, এখানে জনগণের শক্তি কখনো পরাজিত হয়নি। ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালি তার অধিকারের জন্য লড়াই করেছে। আজও সেই একই আত্মা জেগে উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই শুধু একজন নেত্রীর লড়াই নয়, এটি বাংলার আত্মার লড়াই, এটি গণতন্ত্রের লড়াই, এটি ফেডারেল কাঠামোর লড়াই। কেন্দ্র যদি রাজ্যের ওপর এভাবে চাপিয়ে দেয়, তাহলে গোটা দেশের গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে। দর্শকবৃন্দ, আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে বাংলার সত্যিকারের কণ্ঠস্বর আপনার কাছে পৌঁছে যায়। বাংলা জাগছে, বাংলা লড়ছে, বাংলা জিতবেই। জয় বাংলা।